সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। এই নামটি কেবল একজন ব্যক্তির পরিচয় নয়, বরং এটি বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ, জটিল ও দ্বন্দ্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। তার জীবনকে বিশ্লেষণ করতে গেলে ক্ষমতা প্রতিরোধ, আত্মত্যাগ, গণতন্ত্রের সংগ্রাম, রাজনৈতিক কৌশল, বিতর্ক, ব্যর্থতা ও ব্যক্তিগত ট্র্যাজেডি সবকিছু একসঙ্গে বিবেচনায় নিতে হয়। তিনি এমন এক সময়ের প্রতিনিধি যখন বাংলাদেশের গণতন্ত্র বারবার সামরিক হস্তক্ষেপে বিপর্যস্ত হয়েছে, আবার রাজনৈতিক দলগুলোর অনমনীয় সংঘাতে সাধারণ মানুষ হয়ে পড়েছে জিম্মি। খালেদা জিয়ার জীবন তাই শুধু একজন নেত্রীর উত্থান পতনের গল্প নয়, বরং একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রার আয়না। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে প্রতিবেদনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। 1946 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া খালেদা জিয়া রাজনীতিতে আসার জন্য নিজেকে প্রস্তুত করেননি। তার শৈশব কৈশোর কেটেছে এক মধ্যবিত্ত পরিবারে, যেখানে রাজনীতি ছিল দূরের বিষয়। অল্প বয়সে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে করার পর তিনি হয়ে ওঠেন একজন গৃহিণী। সেনানিবাসের সুশৃঙ্খল কিন্তু সীমাবদ্ধ জীবনের অংশ 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী অস্থিরতা, সেনাবাহিনীর অভ্যন্তরীণ রাজনীতি, এসব কিছুর কেন্দ্রবিন্দুতে তার স্বামী থাকলেও খালেদা জিয়া ছিলেন নেপথ্যের এক শান্ত চরিত্র। রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থেকেও তিনি তখন ছিলেন রাজনীতির বাইরে। এই প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বোঝা যায় খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, বরং ইতিহাসের এক নির্মম চাপে। 1981 সালে 30শে মে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ভয়াবহ মোড়। একজন রাষ্ট্রপতির নৃশংস মৃত্যু শুধু রাষ্ট্র কাঠামোকেই কাঁপিয়ে দেয়নি, বরং তার পরিবারকেও ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সকালে খালেদা জিয়ার জীবনের সব পরিচিত ভিত্তি ভেঙে পড়ে। স্বামীহারা এক নারী, 2 কিশোর সন্তানের মা হঠাৎই হয়ে ওঠেন রাজনৈতিক উত্তরাধিকারের কেন্দ্রবিন্দু। বিএনপির ভেতরের বিভক্তি, সামরিক বাহিনীর শক্তি এবং সদ্য গড়ে ওঠা দলটির ভবিষ্যৎ সবকিছুই যেন তার উপস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই অবস্থায় তিনি রাজনীতিতে নামেন, কিন্তু এটি কোনো স্বাভাবিক রাজনৈতিক যাত্রা নয়। এটি ছিল এক ধরনের দায়িত্ব গ্রহণ, যা তিনি নিজে চাননি কিন্তু এড়াতে পারেননি। এরশাদের সামরিক শাসনামলে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। 1982 সালের সামরিক অভ্যুত্থানের পর যখন সংবিধান স্থগিত, মৌলিক অধিকার খর্ব, তখন রাজনৈতিক দলগুলোর অস্তিত্বই ছিল হুমকির মুখে। এই সময় খালেদা জিয়া বিএনপির সাধারণ সদস্য থেকে দলীয় চেয়ারপারসন হয়ে ওঠেন। তার নেতৃত্বের ধরন ছিল দৃঢ় কিন্তু সরল। তিনি সামরিক শাসনের বৈধতা মেনে নেননি। 1986 সালের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তাকে অনেকের চোখে আপোষহীন গণতন্ত্রপন্থী হিসেবে প্রতিষ্ঠিত করে। যদিও এই সিদ্ধান্তের সমালোচনাও হয়েছে, কারণ এতে সংসদের ভেতরে বিরোধী শক্তির উপস্থিতি দুর্বল হয়েছিল। তবুও এটি তার রাজনৈতিক চরিত্রের একটি মূল বৈশিষ্ট্য তুলে ধরে। তিনি আপোষের রাজনীতির চেয়ে নৈতিক অবস্থানকে প্রাধান্য দিতে চেয়েছেন। এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া ও শেখ হাসিনা ছিলেন কখনো সমান্তরাল, কখনো প্রতিদ্বন্দ্বী। এই দুই নেত্রীর সম্পর্ক সহযোগিতা ও সংঘাতের এক অদ্ভুত মিশ্রণ। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে তারা একই লক্ষ্যে কাজ করলেও ক্ষমতায় যাওয়ার প্রশ্নে তাদের দ্বন্দ্ব ছিল অনিবার্য। 1990 সালে এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচন বাংলাদেশের জন্য ছিল একটা নতুন সূচনা। সেই নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, আর এর মাধ্যমেই তিনি ইতিহাসে স্থান করে নেন দেশের প্রথম নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে। প্রথম মেয়াদে খালেদা জিয়ার সরকার একটি রাষ্ট্রকে সামরিক শাসন থেকে গণতান্ত্রিক শাসনে রূপান্তরের কঠিন দায়িত্ব নেয়। সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সংবিধানের সংশোধন, সংবাদ মাধ্যমের তুলনামূলক স্বাধীনতা, এসব ছিল গুরুত্বপূর্ণ অর্জন। অর্থনৈতিক ক্ষেত্রেও তার সরকার বাজারমুখী সংস্কার, বেসরকারি খাতের বিকাশ, তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণে ভূমিকা রাখে। নারী শিক্ষায় অগ্রগতি, বিশেষ করে মেয়েদের স্কুলে রাখার জন্য
উপবৃত্তি কর্মসূচি সামাজিক পরিবর্তনের ভিত্তি গড়ে দেয়। এই সময়ে বাংলাদেশ ছিল সম্ভাবনার দেশ। দারিদ্র্য তখনও প্রবল, কিন্তু সামনে এগোনের ইচ্ছা ছিল দৃশ্যমান। তবে এই অর্জনের পাশাপাশি দেখা দেয় শাসন ব্যবস্থার সীমাবদ্ধতা, প্রশাসনিক দুর্বলতা, দলীয়করণ এবং দুর্নীতির অভিযোগ ধীরে ধীরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের বিতর্ক খালেদা জিয়ার সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তোলে। এর ফলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন তীব্র হয়, যা শেষ পর্যন্ত ১৯৯৬ সালে তার প্রথম মেয়াদের পতন ঘটায়। এখানে লক্ষণীয় বিষয় হল খালেদা জিয়া শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়েন সাংবিধানিক পথেই, যা তার গণতন্ত্রের প্রতি আনুগত্যের একটি প্রমাণ হিসেবে অনেকেই দেখেন। দুই সালে ক্ষমতায় ফিরে আসা খালেদা জিয়ার দ্বিতীয় পূর্ণ মেয়াদ ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। এই সময় বিএনপি জামায়াত জোট সরকার গঠন করে, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ কিন্তু সংবেদনশীল অধ্যায়। সরকারের কিছু সাফল্য সত্ত্বেও এই সময় দুর্নীতির অভিযোগ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। হাওয়া ভবন হয়ে ওঠে একটি প্রতীক, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয় বরং ক্ষমতার ছায়া কেন্দ্রের। তার বড় ছেলে তারেক রহমানের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়, যা খালেদা জিয়ার ব্যক্তিগত সততা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা উভয়কেই প্রশ্নবিদ্ধ করে। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা ছিল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো এই হামলার সঠিক তদন্ত না হওয়া, প্রকৃত অপরাধীদের শনাক্তে বিলম্ব, এসব বিষয় খালেদা জিয়ার সরকারের উপর গভীর ছাপ ফেলে। একইভাবে চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের ঘটনা ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বাংলাদেশকে আঞ্চলিক কূটনীতির দিক থেকেও বিব্রত করে। এসব ঘটনা একত্রে তার সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষয় করে দেয় এবং ২০০৬ থেকে ৭ সালের রাজনৈতিক সংকটের পথ প্রশস্ত করে। ২০০৭ সালের ১১ জানুয়ারি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উত্থান খালেদা জিয়া ও শেখ হাসিনা উভয়ের জন্যই ছিল এক বড় ধাক্কা। এই সময় তারা দুজনই রাজনৈতিকভাবে কোণঠাসা হন, মামলা, মোকদ্দমা, গ্রেপ্তার ও গৃহবন্দিত্বের মুখোমুখি হন। খালেদা জিয়ার ক্ষেত্রে এই সময়টি ছিল ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সবচেয়ে কঠিন। তার বড় ছেলে নির্বাসনে যান, ছোট ছেলের মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দেয়, আর তিনি নিজে কারাগারে যান দুর্নীতির মামলায়। অনেকেই মনে করেন এই সময় রাষ্ট্রীয় আচরণ ছিল রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। আবার অন্যরা বলেন আইনের শাসনের প্রশ্নে কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। সত্য সম্ভবত এই দুইয়ের মাঝামাঝি কোথাও। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে খালেদা জিয়া কার্যত রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। অসুস্থতা, কারাবাস, গৃহবন্দিত্ব সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক ধরনের প্রতীকী নেতা। কিন্তু এই প্রতীকীকতাই বিএনপিকে একত্রে ধরে রাখে। তিনি দেশ ছাড়েননি, আপোষ করেননি এবং কঠোর ভাষা ব্যবহার করেও প্রতিহিংসার রাজনীতি উস্কে দেননি। এই আচরণ তাকে সমর্থকদের কাছে এক ধরনের নৈতিক উচ্চতায় নিয়ে যায়, যদিও তার রাজনৈতিক কার্যকারিতা তখন সীমিত ছিল। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর খালেদা জিয়ার মুক্তি এবং তার শান্তিপূর্ণ বক্তব্য প্রতিশোধ নয়, সংযমের আহ্বান বাংলাদেশের রাজনীতিতে এক বিরল দৃশ্য তৈরি করে। এটি প্রমাণ করে যে দীর্ঘদিনের সংঘাতের পরও তিনি প্রতিহিংসার পথে হাঁটতে চাননি। তার মৃত্যুর মাধ্যমে বেগম দ্বন্দ্ব এর অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। দুই নেত্রী নিজেদের মতো করে গণতন্ত্রের জন্য লড়েছেন, আবার নিজেদের ভুলের জন্য গণতন্ত্রকে ক্ষতিগ্রস্তও করেছেন। খালেদা জিয়ার উত্তরাধিকার তাই দ্ব্যর্থক। তিনি একদিকে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, অন্যদিকে দুর্নীতি ও রাজনৈতিক অনমনীয়তার অভিযোগে বিতর্কিত। তিনি নারী নেতৃত্বের পথে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু একই সঙ্গে পারিবারিক রাজনীতির সংস্কৃতিও বহন করেছেন। তার জীবন দেখায় যে বাংলাদেশের রাজনীতি কতটা ব্যক্তিনির্ভর, কতটা সংঘাতমুখী এবং কতটা নৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে জর্জরিত।
তার মৃত্যুর পর বিএনপির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ। তারেক রহমান কি তার মায়ের রাজনৈতিক উত্তরাধিকারকে নতুন বাস্তবতায় রূপ দিতে পারবেন, নাকি দল আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়বে? এই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের রাজনীতি কল্পনা করা যেমন অসম্ভব ছিল, তেমনি তার অনুপস্থিতি একটি শূন্যতা তৈরি করবে, যা শুধু একটি দলের নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত খালেদা জিয়ার জীবন আমাদের শেখায় যে গণতন্ত্র কেবল নির্বাচন বা ক্ষমতার প্রশ্ন নয়, এটি চরিত্র, ধৈর্য, আপোষ এবং আত্মত্যাগের সমষ্টি। তিনি সব ক্ষেত্রে সফল ছিলেন না, কিন্তু তিনি ইতিহাসের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে লড়ে গেছেন। এই লড়াই তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনিবার্য চরিত্রে পরিণত করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।